এখন পর্যন্ত আহতরা একটু আগে পিজি হাসপাতাল থেকে একজন আহত যোদ্ধা আমাকে মেসেজ করলেন যে ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না। সাংবাদিক ভাইরা আমার মোবাইল আপনারা দেখতে পারেন, এরকম অসংখ্য মোবাইল দেখবেন, অসংখ্য মেসেজ। আহতরা তাদের পরিচিত জনকে মেসেজ করছে আমাদেরকে ঠিক মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না। কি কারণ? সরকার কি অর্থের সমস্যা নাকি মানসিক সমস্যা? আমি বলবো এই সরকারের অর্থের সমস্যা না, এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মানসিক সমস্যা হয়েছে। তারা বোঝে না কিভাবে রাষ্ট্র চালাতে হয়, তারা বোঝে না কিভাবে পুলিশকে দিয়ে, রাষ্ট্রকে দিয়ে, বিজেপিকে দিয়ে ফাংশন করাতে হয়। যে কারণে এখনো পর্যন্ত দেখবেন জেলার বিভিন্ন জায়গায় মারামারি, খুনাখুনি, হানাহানি, চাঁদাবাজি, হিংসা, বিদ্বেষ। আমার জেলা ঝিনাইদহ সদর হাসপাতাল আমি গিয়েছিলাম সেখানকার রোগী দেখার জন্য। আমি দেখলাম যে বিএনপি জামাতের কর্মীদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে। এই খবর কি আমাদের উপদেষ্টারা জানে? আজকে তারা বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তো বাবারা, তোমরা কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছো না? তোমরা কেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছো না? তোমরা কি বলছো আর কি করছো আমার মনে হয় নিজেরাও বোঝো না। এইভাবে একটি সরকার চলতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপর যে আশা, ভরসা, প্রত্যাশা আমরা রেখেছিলাম, তিনি অযোগ্য ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, যে কারণে সেই আশা, ভরসার আমাদের যে প্রত্যাশা সেটি আসলে আমরা কোনো কিছু পাচ্ছি না। আমাদের আশা ভরসা নিশ্চিত হয়নি, আমাদের প্রত্যাশা নিশ্চিত হয়নি। এই যে উপদেষ্টা পরিষদ আপনারা দেখেছেন, মাজা ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ, কমর ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ। এক একজন সরকারে বসে এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়। আপনারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে পদত্যাগ করেন, আর যদি দল গঠন করার তো খেস থাকে তাহলে কেন উপদেষ্টা হলেন? কেন? কি কারণ? এর জবাব কি আপনাদের দিতে হবে না? অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার। এই সরকারের কোন উপদেষ্টা যদি কোন দল গঠনের সাথে জড়িত হয় তাকে আগে পদত্যাগ করতে হবে। ক্ষমতার চেয়ারে বসে দল গঠন করা যায় না, যাবে না, সেটি দেশের জনগণ মানবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সালে নাগরিক শক্তি নামক একটি দল গঠন করেছিলেন। কয়েক মাসের মাথায় তিনি আবার সেটি সমাপ্তি করেছিলেন। দল গঠন যে এত সহজ না সেইটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা জানে। এখন আবার জনগণ মনে করছে যে সেই সময় যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন, এখন একটা নতুন ভাবে তিনি দল গঠনের জন্য পিছন থেকে ইন্ধন যোগাচ্ছেন। আমরা এটি বিশ্বাস করি না, কিন্তু এটি অনেকে বলছে। আমি আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার অবস্থান ক্লিয়ার করেন। এই যে দল গঠনের আলাপ আলোচনা চলছে, আপনি এই দল গঠনের সঙ্গে জড়িত আছেন কিনা, আপনার কোন ইন্ধন আছে কিনা, আপনার কোন সহযোগিতা আছে কিনা, সেটি আপনাকে ক্লিয়ার করতে হবে। এই অভ্যুত্থানের নায়ক কারা, মালিক কারা? আমাদের সভাপতি নুরুল হক আপনারা দেখছেন যে তিনি এই অভ্যুত্থানের সময় বলেছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, তোমরা 10% ধাক্কা দাও। আমাদের 11 জন শহীদ হয়েছে, আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে, আমাদের অসংখ্য সহযোদ্ধা তারা ক্ষতির শিকার হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, গ্রেপ্তার হয়েছিলেন। আজকে আমরা দেখলাম যে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। সেই উপদেষ্টা পরিষদ হলো
একটি একপাক্ষিক উপদেষ্টা পরিষদ। আমরা ওই সময় বলেছিলাম জাতীয় সরকার গঠন করেন। এমনকি যখন প্রধান উপদেষ্টা প্রথম সংলাপ ডাকলেন, সেই সংলাপে আমাদের সভাপতি নুরুল হক নূর এবং আমি উপস্থিত হয়েছিলাম। আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি বলেছিলেন, জাতীয় সরকার যদি গঠন করা না হয় তাহলে আপনারা দেশ চালাতে পারবেন না। এখন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম, কিন্তু বিএনপির কারণে পারে নাই। বিএনপি যে জাতীয় সরকারে যেতে চায় না। আপনারা ওই সময় কেন বললেন না? কেন আপনারা সংবাদ সম্মেলন করে বললেন না যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই, আমরা দেশের জনগণের সহযোগিতা চাই, এই রাষ্ট্র বিনির্মাণে রাষ্ট্রকে সুসংগঠিত করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। আপনারা বলতেন বিএনপি চাইনি বলে আপনারা চাননি। আমি মনে করি এইটা মূলত বিএনপির ঘাড়ে বন্দুক রাখা এবং বিএনপির উপরে ব্যর্থতার দায় চাপানোর অপচেষ্টা। দেখেন, বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছে, যদি আপনি রাজনৈতিকভাবে এই বক্তব্যের বিবেচনা করেন, এই বক্তব্যে কোনো ভুল নাই। একই বক্তব্য জামাতের আমিরও দিয়েছেন, যে জামাতের আমিরের বক্তব্য নিয়ে আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের উপদেষ্টারা তারা কোনো সমালোচনা করছেন না, কিন্তু বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে তারা সমালোচনা করছেন। এর মানে কি? তারা যে আগামীতে একটি দল গঠন করতে চায়, বিএনপি যে সরকারে চলে যাচ্ছে, তারা বিরোধী দল হওয়ার কারণে এখন থেকে এই ধরনের বক্তব্য শুরু করেছে। আমরা বলতে চাই আগামীতে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, সেই বিষয়ে কোন উপদেষ্টা কোন রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। যদি কোন রাজনৈতিক বক্তব্য দিতে হয়, ওই উপদেষ্টার পথ ছাড়তে হবে। দল গ্রহণ করবে, ভালো কথা, কোন আপত্তি নাই, শুভকামনা জানাচ্ছি, কিন্তু কিংস পার্টি গঠন করলে দেশের জনগণ মানবে না। আমরা কি বলেছি? আমরা হাসিনার সময় বলেছি, হাসিনা যদি চেয়ারে থাকে, ক্ষমতায় থাকে, প্রধানমন্ত্রী থাকে, তার অধীনে আমরা নির্বাচনে যাব না। হাসিনার অধীনে বাংলাদেশে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। হতে পারে বন্ধুগণ? হাসিনার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এই কথা আমরা বারবার বলেছি। আমরা সেই নির্বাচন বর্জন করেছি। এখন যদি কোন কোন উপদেষ্টার সহযোগিতায় দল গঠিত হয় এবং সেই দলের প্রতি উপদেষ্টাদের আশীর্বাদ থাকে, তাহলে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন ফের হতে পারে? সেই নির্বাচন ফের হবে না। এই উপদেষ্টা পরিষদকে বলবো, নিরপেক্ষভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। আপনাদের নিরপেক্ষতার যথেষ্ট ঘাটতি রয়েছে। আপনারা কাউকে কাউকে সুবিধা দিচ্ছেন আর কাউকে কাউকে আপনারা বঞ্চিত করছেন। এইভাবে রাষ্ট্র চলতে পারে না। সরকারি সাথী বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না। সরকারকে সর্বশেষ আমরা বলতে চাই, আপনাদের কোন কোন উপদেষ্টা তারা নিজের এলাকায় গিয়ে রাজনৈতিক দলের নেতার মতন সংবর্ধনা দিচ্ছে। উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা কি সংবর্ধনা গ্রহণ করতে পারে বন্ধুগণ? কোনোভাবে গ্রহণ করতে পারে না। সরকারকে বলবো, যারা অযোগ্য উপদেষ্টা রয়েছে এদেরকে সরিয়ে দেন। যদি প্রকৃত পক্ষে রাষ্ট্র সংস্কার করতে চান, তাহলে সরকারকে গণহত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে, নিবন্ধন স্থগিত করতে হবে। আওয়ামী লীগের কর্মীদেরকে ওয়ার্ড পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে গ্রেফতার করতে হবে, জেলা পর্যায় থেকে গ্রেফতার করতে হবে। আমরা দেখছি যে পতিত স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইন্ডিয়ান গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে। আমি ইন্ডিয়াকে বলবো, ওরা স্বৈরাচার, ওরা গণহত্যাকারী। আপনারা কিভাবে ওদেরকে আশ্রয় দিচ্ছেন, কিভাবে ওদের বক্তব্য প্রকাশ করছেন? আপনারা জনগণের সাথে, বাংলাদেশের জনগণের সাথে কিন্তু বেইমানি করছেন। আমরা বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার আধিপত্য মেনে নেয়নি। ইন্ডিয়াকে বলবো, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব এবং মর্যাদার সম্পর্ক তৈরি করুন। ভাগ্যের সম্পর্ক, হাসিনার মতন স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা মানতে পারি না। আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই সম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা, সেই সম্পর্ক হতে হবে দেওয়া নেওয়া। একপাক্ষিক কোন সম্পর্ক ইন্ডিয়ার সাথে থাকবে না।
আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক চাই সেই ধরনের যে সম্পর্ক রয়েছে চীনের সাথে, আমেরিকার সাথে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে যে সম্পর্ক থাকবে, ইন্ডিয়ার সাথে আমাদের সেই একই সম্পর্ক থাকবে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে সবসময় নিয়েই যান আর কিছু না দেন, ওই হাসিনা যিনি বলেছিল যে ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া জীবন মনে রাখবে, আমরা ভাই এই সম্পর্ক চাই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে পেশাজীবী অধিকার পরিষদ যে প্রোগ্রাম আয়োজন করেছে, আমাদের প্রত্যাশা অনেক ছিল, আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি, কোনো প্রাপ্তি হয়নি। সরকার পদে পদে ব্যর্থ হয়েছে। একজন ব্যর্থ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে, যিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণ করতে পারছে না, পারছে না। দেখবেন এলাকায় যান, খোঁজ নেন যে কি ধরনের বিশৃঙ্খলা চলছে। পুলিশের কথা কেউ শুনতে চায় না, দেখবেন রেলের কথা কেউ শুনতে চায় না। এক জায়গায় মারামারি হচ্ছে, অথচ পুলিশ কোনো অ্যাকশন নেয় না, পুলিশ দাঁড়িয়ে দেখে, মনে হচ্ছে যে পুলিশের কোনো শক্তি নাই। এই হচ্ছে অবস্থা। পুলিশকে বলবো, জনগণের বেতন এবং ভ্যাটের ট্যাক্সের টাকা আপনাদের, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা আপনাদের বেতন দেওয়া হচ্ছে, সুতরাং আইন শৃঙ্খলা রক্ষা করা আপনাদের দায়িত্ব। পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে পতিত স্বৈরাচারের অনেক দশর রয়েছে। সরকার এখন পর্যন্ত যারা যে সকল পুলিশ, র্যাব এবং বিজিবির কর্মকর্তারা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়েছিল, তাদেরকে এখন গ্রেফতার করেছে? গ্রেফতার করে নাই। সর্বশেষ যে কথা না বললেই না, আপনারা দেখবেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম 1/11 কথা বলছেন। দেখেন, অতীতে যে 1/11 বাংলাদেশে হয়েছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, এই 1/11 সব থেকে বড় ভুক্তভোগী হলে দেশের জনগণ এবং বিএনপি। এখন কি আসলে এটি বিশ্বাসযোগ্য যে বিএনপি আরেকটি 1/11 চাই? বিএনপি আরেকটি 1/11 চাই না, বরং আপনারা দেখেছেন যে নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল তিনি একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি বলেছেন যে এই সরকারের উপদেষ্টাদের আশপাশে 1/11 কুশীলবরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি? তার মানে 1/11 বিএনপি চাই না, বরং এই সরকারের কোন কোন উপদেষ্টা 1/11 চাই। আমরা বাংলাদেশের আগামী নির্বাচন চাই। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। আমরা চাই না তৃতীয় পক্ষ ক্ষমতা গ্রহণ করুক। আমরা চাই না সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাক। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি দল ক্ষমতা আসবে। কোন দল আসবে সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। কিন্তু আপনারা নতুন নতুন দল গঠন করে ক্ষমতায় আসার চেষ্টা করবেন, কিংস পার্টি গঠন করে আপনারা আবারও দেশের নেতৃত্ব দিবেন, সেই স্বপ্ন আপনারা দেখেন না। আপনারা সফল হন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ ব্যর্থ হবে। আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, কিন্তু আমাদের সহযোগিতার সুযোগ নিয়ে যদি আমাদের সাথে ছিনিমিনি খেলেন, আমাদের সাথে প্রতারণা করেন, সেটি আমরা মেনে নিব না। সবাইকে ধন্যবাদ। জনতার অধিকার, আমাদের অধিকার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রাশিদ খান ভাইকে। এ পর্যায়ে আমাদের প্রধান আকর্ষণ বক্তব্য রাখবেন জনাব নুরুল হক নূর। তার আগে আমরা 1 মিনিট একটু আজকের অনুষ্ঠানের সভাপতির কাছ থেকে